নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা চলে এসেছি আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু সমগ্র থেকে বোম যাত্রীর ডায়েরি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন। খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি কি মিথ্যা জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের যে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন, সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর। কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছলাম ওই মকায় যদি কিছু বাঘছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? কিন্তু সে গুড়ে বালি। লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে কিছু ছিল গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ায় একটা বেশ বড়সড় গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেদো তার মধ্যে ঢুকে যায়। এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তি কাটা বের করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো?
খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখায় সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবারে তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, সেই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে, আরে ছাড়লে যে কে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটাই ধরলাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, আর লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। 1 বছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালে বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার সঙ্গে কাজ করে ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নস্যাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এ নস্যির যা তেজ, টাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসেব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ও হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য প্রহ্লাদই দায়ী একমাত্র। ঘড়িতে দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তার জানবো কি করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলোর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতিটুকু নেই। এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5 জানুয়ারি। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধে হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিচ্ছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে।
কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6ই জানুয়ারি। আমার রকেটের পোশাকটার আস্তিনে কতকগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাঁড়াম। রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিন ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের জিম্ভনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুধু হাই উঠবে তা নয়। হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম, ও বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি। 2 দিন থেকে দেখছি বিধুশেখর মাঝে মাঝে একটা গাঁ গাঁ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিধুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে। এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ। ও তো আমারই হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রম বোরোপ্যাক্সিনেট, না হয় ইকুইয়স ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরে একটা প্রচন্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিধুশেখরের লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম।
কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি, অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকব্জা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি, অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিধুশেখর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলো শিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নাড়ছে ঠিক ওপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলো শিলিকাটা মিশিয়ে ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিধুশেখরের কলকব্জা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি, সেগুলো অনেক সময় আমার হিসেবের বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তো কোনো অদৃশ্য শক্তি বা আমার অজ্ঞাতে আমার ওপরে খোদকারি করছে, কিন্তু সত্যিই কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর ওপরে উঠতে পারি, তাহলেই এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে টহে নিয়ে গিয়ে ফেলবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে, আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পরে 3 ঘন্টা এভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখবো বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয় ভাবতে শুরু করি। আর এক হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে, তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি। কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিধুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে।
এই শব্দের মানে একটাই হতে পারে। বিধুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে। আমাকে মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। 21শে জানুয়ারি। আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32 সের 3 ছটাক। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে। নিউটনের এক একটা ফিসপিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেইটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলোকে অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হয়। বিধুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দিয়ে দেখে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি। বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1 দেখেছি ও মুখ দিয়ে গঁ গঁ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে, সেটা কি প্রহ্লাদ বোঝে না? আজ বিধুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, গা গো। ও যে আসলে বলতে চাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরে ওখানে পৌঁছব। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিধুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, গঙ্গ গঙ্গ কো গঙ্গা আগাঙ্কে কেই কুকুং খঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বিধুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে, সেগুলো গুছিয়ে রেখেছি।
ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সেই বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কিরকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্ত আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিধুশেখরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না, কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আজ চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিধুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিধুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব, ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের ওপর চাপ পড়েছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপরে বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত 20 দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কিরম উল্টো মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দও পাচ্ছি না, কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। আশ্চর্য নিস্তব্ধ, ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে এক একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আঁজলা করে তুলে দেখি অমৃত। মনে পড়ল একবার গারো পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না, চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিধুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং।
বিধুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিধুশেখর, কিসের ভয়? বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং বিবং বিভং। বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সাথে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লালের ছোপ পড়ছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার ওপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি। এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঁঝি তিনতিরি তিনতিরি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বুঝবার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেটের দিকে চলেছে। তার পিছু নিয়েছে যে জিনিসটা সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু 3-এর সঙ্গেই কিছু কিছু মিল রয়েছে। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা। বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ, সকালের রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে। তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলেই অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব। আমি যখন জন্তুটার থেকে 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আর এক কাণ্ড। বিধুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আঁশটে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক ওইটার মতো আরও অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ থেকে সেই বিকট ঝিঁঝির শব্দ, তিনতিরি 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 তিনতিরি। বিধুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গলীয় সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিধুশেখরকে জাপটে ধরলাম। কিন্তু ওর গো সাংঘাতিক। আমায় শুদ্ধ হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিধুশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল।
এদিকে মঙ্গোলীয় সৈন্য তখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিনতিরি চিৎকারে কান ভোঁ ভোঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠায় কি করে? প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিধুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিধুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবশ হয়ে আসছে। অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিধুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতর তুলে দিয়েছে। বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা। কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে? চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না। আর বিধুশেখর তো এখনো দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু তাই যদি হয়, তবে কোথায় চলেছে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে, না অনির্দিষ্টকাল আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ, সে তো অফুরন্ত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখেছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের চলবারই কথা নয়। কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়। ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে। নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গোলিয়ের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আষ্টে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন লেজ খাড়া করে, চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে এক কামড় দেয়। তাতে সেটা ঝিঝির মতো একটা বিকট আওয়াজ করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আর একটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্যই আমার নিজের চোখেই দেখা। বিধুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে একদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতেই ও স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাংক ইউ। তারপর থেকেই ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে, প্রায় মানুষের মতো কথা বলছে। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসেব নেই। সন তারিখ সব গুলিয়ে গেছে।
রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিধুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিম ধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিধুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিধুশেখর, এত ফুর্তি কিসের? বিধুশেখর বলল, গবাক্য উদ্ঘাটন করহ। এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যত দূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে। এই নেই এই আছে, এই আছে এই নেই। অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি। কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভিতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবে আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিধুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাঁই। তাদের গায়ে সব গহ্বরের ভিতর থেকে অগ্নুদ্গার হচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম। কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয়ে মরছি, কিন্তু বিধুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে। এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি, এমন সময় বিধুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটার নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে, জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে আছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কি রকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বুঝবার উপায় নেই। আজ বিধুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও
ও বলল, টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধে হচ্ছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধে হবে বলো। তাই শুনে বিধুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি শুরু করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিধুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে, এবং সে অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘর বাড়ি বলে কিছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। অবশ্যই এরা আমাকে ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনই। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সেই বোধটাই নেই। বিধুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই, এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না। আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার যে খুব একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুবই যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, তবে তাতে একটু সুবিধেই হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব, আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। হ্যাঁ, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিছু হলো না। হবে কি করে, এরা যে এখনো হাঁচতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায়, এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটা আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট্ট একটা অংশ তাকের ওপর আছে, এবং তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় 100 বুভুক্ষু ডেঁয়ো পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে
এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেলল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল, সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাহর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু সমগ্র থেকে প্রফেসর শঙ্কুর প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকার পাতায় প্রথম বেরুল বোমযাত্রীর ডায়েরি। লেখক সত্যজিৎ রায়। সেই শুরু। সূচনা লগ্ন থেকেই শঙ্কু কাহিনী কিশোর পাঠকদের মন জয় করে নিল। প্রথম কাহিনীতে ডায়েরির আকারে প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন নিজের কাহিনী। তারপর থেকে শঙ্কুর 38টি সম্পূর্ণ এবং 2টি অসম্পূর্ণ ডায়েরি প্রকাশিত হয়েছে 1992 পর্যন্ত। এই 30 বছরে শঙ্কু স্বয়ং এবং তার কাহিনী ছোটদের কাছে সেরা আকর্ষণ। এই বৈজ্ঞানিক ও আবিষ্কারক মানুষটি খাঁটি বাঙালি। ভয়ঙ্কর অভিযানে তিনি অকুতভয়, অথচ আত্মভোলা। আবার আশ্চর্য সংযমী। তার কর্মক্ষেত্র কলকাতা হলেও গবেষণা ক্ষেত্র বিহারের গিরিডিতে। আন্তর্জাতিক বিজ্ঞান মহলে তিনি সসম্মানে গৃহীত হয়েছেন। তার আত্মপ্রত্যয় ও বিচিত্র উদ্ভাবনী প্রতিভা বিস্ময়কর। প্রফেসর শঙ্কুর আবিষ্কারের পদ্ধতি যেমন বিচিত্র, তেমনই অদ্ভুত সেই সব আবিষ্কারের নাম। অ্যানাইহিলিন, মিরাকিউরাল, নার্ভিগার, অমনিস্কোপ, স্নাফ গান, ম্যাঙ্গো রেঞ্জ, ক্যামেরাপিড, লিঙ্গুয়াগ্রাফ ইত্যাদি। এদের কোনোটি ওষুধ, কোনোটি যন্ত্র, কোনোটি বা অস্ত্র কিংবা গ্যাজেট। শঙ্কুর জগতে প্রাকৃত ও অতিপ্রাকৃতের দারুণ সহাবস্থান। গবেষণা ও আবিষ্কারের সূত্রে শঙ্কু বিশ্বভ্রমণ করেছেন। তিনি সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত। এই বিশ্ববিখ্যাত চরিত্রটিকে নিয়ে সত্যজিৎ রায় যেসব আশ্চর্য কাহিনী রচনা করেছেন, তাকে শুধু সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কাহিনী বললে সবটুকু বলা হয় না। কল্পবিজ্ঞান তো অবশ্যই, একই সঙ্গে এই কাহিনীগুলোতে মিশে আছে ভ্রমণ, রহস্য ও অ্যাডভেঞ্চার রস। আবার দুরন্ত অভিযান, অতীন্দ্রিয় পারিপার্শ্ব, ফ্যান্টাসি ও রোমাঞ্চের মিশ্রণে গল্পগুলি জমজমাট। শঙ্কু কাহিনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই কাহিনীগুলির জগতে ঢুকে ছোট বড় নির্বিশেষে সকল পাঠক যেন এক বয়সী হয়ে ওঠে। প্রশ্ন জাগে, প্রফেসর শঙ্কু এখন কোথায়? এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার আপনারাই করুন। আমি পাঠিকা, আমার গল্প বলা কাজ। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর এই সাহিত্য সংলাপ চ্যানেলটিতে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে আপনাদের নিয়মিত শোনাই। যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট সেকশনে সকলের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোনো নতুন গল্প শোনার ইচ্ছে হলে সেটিও জানাবেন, আমি পাঠ করার চেষ্টা করব। আর কোথাও কোনো পাঠে ভুল ত্রুটি হয়েছে মনে হলে সেটিও কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা।
যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আমার এই যাত্রায় আপনাদের সকলকে পাশে চাই। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।